প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে গণিত ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ এই অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করছিলাম। আমরা গত ক্লাসে অনুশীলনীর সমস্যার সমাধান করেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। আমরা মাত্র 2টা সমস্যার সমাধান করেছিলাম। সমস্যাটা প্রথম ছিল এরকম যে 40 জন শিক্ষার্থীর একদিনে দেখা পশু পাখির সংখ্যার একটা তথ্য দেওয়া ছিল। আমরা এই তথ্য থেকে 2টা প্রশ্নের সমস্যার সমাধান করেছিলাম, মানের অধক্রম অনুসারে সাজিয়েছিলাম, এবং দ্বিতীয়টা হচ্ছে একটা রেখাচিত্র অঙ্কন করেছিলাম। সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা থেকে আমরা দেখেছিলাম যে 10 আছে কতগুলো, এরপরে 9 আছে কতগুলো, তারপরে 8 আছে কতগুলো। আমরা 8 দেখেছিলাম যে সর্বোচ্চ সংখ্যক বার ছিল, এরপর 9, 7, এভাবে প্রত্যেকটা সংখ্যা কতবার ছিল সেগুলো আমরা চিহ্নিত করে সংখ্যাগুলোকে অধক্রম অনুসারে সাজিয়েছিলাম। সর্বনিম্ন সংখ্যা ছিল আমাদের 4। তো আমরা প্রথম যে প্রশ্নটা ছিল অধক্রম অনুসারে সাজানো, সেই এভাবে সাজিয়েছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। আর দ্বিতীয় প্রশ্ন ছিল হচ্ছে ট্যালি চিহ্ন ব্যবহার করে এই সংখ্যাগুলোকে আমরা সারণীভুক্ত করেছিলাম। তো আমরা যে বিন্যস্ত উপাত্ত পেয়েছিলাম সেই উপাত্তগুলোকেই এভাবে ট্যালি চিহ্নের মাধ্যমে সাজিয়েছিলাম। তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমাদের 4 ছিল হচ্ছে 4 বার আমরা 4টা ট্যালি চিহ্ন নিয়েছিলাম। এভাবে ট্যালি চিহ্নের মাধ্যমে আমরা প্রদত্ত সংখ্যাগুলোকে সারণীভুক্ত করেছিলাম। দ্বিতীয় যে প্রশ্ন ছিল হচ্ছে 6ষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী তাদের বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা দিয়েছিল। আমরা সেই শিক্ষার্থীর সংখ্যার একটা রেখাচিত্র অঙ্কন করেছিলাম। রেখাচিত্রটা ছিল এরকম, আমরা এক্স অক্ষের বরাবর অর্থাৎ আনুভূমিক বরাবর শ্রেণী উপস্থাপন করেছিলাম এবং উলম্ব বরাবর শিক্ষার্থী সংখ্যা স্থাপন করেছিলাম। আমাদের নির্দেশনাও ঠিক এরকমই দেওয়া ছিল যে উলম্ব বরাবর শিক্ষার্থীর সংখ্যা স্থাপন করতে হবে। আমরা আনুভূমিক বরাবর শিক্ষার্থীর সংখ্যা স্থাপন করলেও কিন্তু হতো না, কারণ শিক্ষার্থীর সংখ্যা যেহেতু বাড়া কমা করছে কাজেই আমরা এক্স অক্ষ বরাবর যদি শিক্ষার্থীর সংখ্যা স্থাপন করতাম তাহলে কখনো এক্স অক্ষের উপরে কখনো নিচে চলে যেত। ফলে আমাদের রেখাচিত্র যা উপস্থাপন করছে সেটা আমাদের বুঝতে একটু কষ্ট হতো। এ কারণে যেটা বাড়া কমা করবে, আপ ডাউন করবে, পরিবর্তন হবে, সেগুলো আমরা অবশ্যই ওয়াই অক্ষের দিকে অর্থাৎ উলম্ব বরাবর দিকে স্থাপন করব। তো আমাদের রেখাচিত্রটা এরকম হয়েছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে। আমরা একটু দেখে নিই রেখাচিত্রটা কীরকম হয়েছিল। ঠিক এই টাইপের একটা রেখাচিত্র হয়েছিল। এই রেখাচিত্র থেকে আমরা কিন্তু কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই 3য় শ্রেণীতে সবচেয়ে কম শিক্ষার্থী, আস্তে আস্তে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে 6ষ্ঠ শ্রেণীতে সর্বোচ্চ হয়েছে। আমরা আজকে 3য় প্রশ্নটার সমস্যার সমাধান করব। আমাদের 3য় যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার একটি ওয়ানডে ক্রিকেট ম্যাচে একজন বোলার 10 ওভার বল করেছে। 10 ওভার বল করার ফলে কোন ওভারে কত রান দিয়েছে এটার একটা স্তম্ভলেখ দিয়ে আছে। এরকম একটি স্তম্ভলেখ দেয়া আছে। এই স্তম্ভলেখ থেকে আমাদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছে, আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেব। আমাদের প্রথম যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নটা হচ্ছে কোন ওভারে সবচেয়ে বেশি রান দিয়েছেন। আমরা এখানে যে স্তম্ভলেখটা দেখতে পাচ্ছি সেই স্তম্ভলেখে দেখতেই পাচ্ছি যে এই 4র্থ ওভারে স্তম্ভলেখটা অনেক বড়, অনেক উঁচু। এটা 1 রান, 2 রান, 3 রান করে এভাবে এই পর্যন্ত আছে। এই পর্যন্ত আমরা দেখছি যে 12 রান আছে। তার মানে 4র্থ ওভারে সে সবচেয়ে বেশি রান দিয়েছে, সর্বোচ্চ সংখ্যক রান দিয়েছে, 12 রান দিয়েছে। যদি আমাদের প্রশ্ন করত সর্বনিম্ন কত রান দিয়েছে, তাহলে আমরা দেখতাম যে সবচেয়ে ছোট স্তম্ভ কোনটা আছে। আমরা দেখতে পাচ্ছি যে 7ম ওভার স্তম্ভটা সবচেয়ে ছোট, কাজেই সে ওভারে 2 রান দিয়েছে 7ম ওভারে। যদিও আমাদের সেই প্রশ্নটা করেনি, কিন্তু আমরা উত্তর যদি করতো তাহলে আমরা উত্তর বের করতে পারতাম আশা করি। আমাদের দ্বিতীয় যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে 10 ওভারে তিনি মোট কত রান দিয়েছেন এবং গ নম্বরে ওভার প্রতি তিনি গড়ে কত রান দিয়েছেন। প্রশ্নটা খুবই সহজ, তোমরা নিশ্চয়ই উত্তর করতে পারবা। তো আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, কোন ওভারে কত রান দিয়েছে এটি কিন্তু অবশ্যই স্তম্ভলেখ থেকে বের করে নিতে হবে। আমরা কয়ের উত্তর করব না, আমরা কয়ের উত্তর ইতিমধ্যে পেয়ে গিয়েছি। আমরা খ থেকে এই প্রশ্নের উত্তর করা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের খ নম্বর প্রশ্ন ছিল হচ্ছে 10 ওভারে তিনি মোট কত রান দিয়েছে। খুবই সহজ অঙ্ক, বুঝতে পারছো যে কোন ওভারে কত রান দিয়েছে এগুলো আমরা লিখে যোগ করে দেবো, তাহলে আমাদের এই প্রশ্নটার উত্তর হয়ে যাবে। তো আমরা দেখি প্রথম ওভারে কত রান দিয়েছে। প্রথম ওভারে রান দিয়েছে হচ্ছে 5 রান। তো আমরা লিখি প্রথম ওভারে
রান দিয়েছেন 5 রান। এরপর দ্বিতীয় ওভারে কত রান দিয়েছে? 7 রান। তো আমরা লিখি দ্বিতীয় ওভারে রান দিয়েছেন 7 রান। এরপর তৃতীয় ওভারে 1, 2, 3 রান দিয়েছে, আমরা লিখি তৃতীয় ওভারে রান দিয়েছে 3 রান। এরপর চতুর্থ ওভারে এই সর্বোচ্চ সংখ্যক রান দিয়েছে 12 রান। আমাদের দেশের ক্রিকেট টিমের জন্য খুব এটা ক্ষতি হয়ে গেছে না? 12 রান দেওয়া মানে অনেক রান। তা আমরা লিখি চতুর্থ ওভারে রান দিয়েছেন 12 রান। এরপর আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চম ওভারে 1, 2, 3, 4 রান দিয়েছে, আমরা পঞ্চম ওভারে রান লিখি। একইভাবে ষষ্ঠ ওভারে রান দিয়েছে 7 রান এবং সপ্তম ওভারটা খুবই ভালো বল করেছে, মাত্র 2 রান দিয়েছে। এরপর অষ্টম ওভারে 6 রান, নবম ওভারে দিয়েছে 1, 2, 3, 4 রান, 4 রান এবং সর্বশেষ দশম ওভারে রান দিয়েছে 5 রান। তো যেহেতু আমাদের রানের সমষ্টি বের করতে বলছে, তাহলে নিশ্চয়ই তোমরা এগুলো যোগ করতে পারবো। তো আমরা এই সবগুলো রান যদি যোগ করি তাহলে আমাদের রানের সংখ্যা হচ্ছে 55 রান। আমাদের মোট রান হচ্ছে 10 ওভার বল করে মোট রান দিয়েছে 55 রান। এটা হচ্ছে আমাদের কয়ের উত্তর। আমাদের নাকি ক্ষয়ের উত্তর। আমাদের এখানে 10 ওভারে তিনি মোট কত রান দিয়েছেন এটি বের করতে বলেছে। 10 ওভারে মোট রান দিয়েছেন 55 রান। কাজে আমাদের উত্তর বের হয়ে গেছে, আমাদের সমস্যার সমাধান হচ্ছে। গ নম্বরে যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে ওভার প্রতি তিনি গড়ে কত রান দিয়েছেন। এটা আরো সহজ। যদি গড় রান বের করতে হয় তাহলে আমরা তো মোট রান বের করেছি, আর এখানে ওভার কতটি? 10টি। তাহলে আমাদের গড় বের করতে হলে কি করতে হবে? মোট রানকে মোট ওভার দিয়ে ভাগ করতে হবে। তো আমরা এখানে মোট রান দিয়েছেন 55 রান, মোট ওভার সংখ্যা 10টি, গড়ে রান দিয়েছেন, মোট রানকে মোট ওভার দিয়ে ভাগ করতে হবে। তো আমরা মোট রানও পেয়েছি 55 এবং ওভার হচ্ছে 10। আমরা যদি ভাগ করি তাহলে 5.5 রান, গড়ে 5.5 রান করে দিয়েছে। যদি 5.5 রান করে দেয় তাহলে 50 ওভারে কত রান দেবেন যদি এই অনুসারে রান দেওয়া হয়ে থাকে? অনেক, প্রায় 250 রানের উপরে হয়ে যাবে। আচ্ছা, এরপরে 4 নম্বর যে প্রশ্নটা ছিল 50 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো লেখো এবং সংখ্যাগুলোর গড় ও মধ্যক নির্ণয় করো। আমাদের 4 নম্বর সমস্যাটা এরকম, 1 থেকে শুরু করে 50 পর্যন্ত 50 অপেক্ষা ছোট যে মৌলিক সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো লিখতে হবে এবং সেই সংখ্যাগুলোর গড় ও মধ্যক নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে মৌলিক সংখ্যা কি? ফয়সাল বলো তো মৌলিক সংখ্যা কি? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, মৌলিক সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। অর্থাৎ যে সংখ্যার 1 ছাড়া এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক থাকে না, সেই সংখ্যাগুলোকে আমরা মৌলিক সংখ্যা বলি। তো আমরা 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কতগুলো? মহসিন বলো, 1 থেকে 10-এর ভিতরে মৌলিক সংখ্যা আছে কতগুলো? হ্যাঁ, 4টি। কি কি? 2, 3, 5 এবং 7, এই 4টি মৌলিক সংখ্যা রয়েছে। 10 থেকে শুরু করে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে, এখানেও 4টি, 11, 13, 17 এবং 19। তবে আমরা 20 থেকে যদি 30-এর ভিতরে মৌলিক সংখ্যা দেখি তাহলে কিন্তু মাত্র 2টি মৌলিক সংখ্যা পাওয়া যাবে এবং পরবর্তীতেও 2-3টা করে মৌলিক সংখ্যা পাওয়া যাবে। তো আমরা মৌলিক সংখ্যাগুলো খুব সহজেই বের করে নিতে পারবো আশা করি। তো 50 থেকে ছোট যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে সেই মৌলিক সংখ্যাগুলো এই সংখ্যাগুলো, অর্থাৎ 2, 3, 5, 7, এখানে আছে 4টি। আবার 10 থেকে শুরু করে 20-এর ভিতরে এখানেও 4টি আছে, এরপরে 30-এর ভিতরে আছে 2টি, 40-এর ভিতরে 2টি এবং 40 থেকে 50-এর ভিতরে আছে 3টি মৌলিক সংখ্যা। তো আমরা এই মৌলিক সংখ্যাগুলো লিখে নিলাম, কিন্তু আমাদের মৌলিক সংখ্যাগুলোর গড় নির্ণয় করতে বলেছে, গড় নির্ণয় করতে বলেছে এবং মধ্যক নির্ণয় করতে বলেছে। তো আমরা গড় নির্ণয় যদি করতে চাই তাহলে আমাদের এই মৌলিক সংখ্যাগুলো আগে কি করতে হবে? মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি বের করতে হবে। আমরা মৌলিক সংখ্যাগুলোর একটু সমষ্টি বের করে নিই, বুঝতে পারছো এই সংখ্যাগুলো যোগ করতে হবে। তো আমরা মৌলিক সংখ্যাগুলো পরপর লিখে যোগ করে দিলাম। তো আমরা যদি মৌলিক সংখ্যাগুলো যোগ করি তাহলে আমাদের যোগফল আসবে হচ্ছে 328।
সমষ্টি 328। প্রিয় শিক্ষার্থীর এখানে মৌলিক সংখ্যা আছে কতগুলো? আমরা একটু গুণে দেখি কতগুলো আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টি মৌলিক সংখ্যা আছে। তো আমরা এখানে মৌলিক সংখ্যা হচ্ছে 15টি। যেহেতু আমাদের গড় নির্ণয় করতে বলেছে, তাহলে আমাদের এই সমষ্টিকে ভাগ করতে হবে। মৌলিক সংখ্যা যতটি আছে 15টি 15 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা গড়ের যে সূত্রটা জানি, সংখ্যাগুলোর সমষ্টিকে মোট সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তো আমরা সমষ্টি যেহেতু 328 পেয়েছে, এখানে 328 বসিয়ে দিলাম এবং আমরা একটু আগেই গুণে দেখলাম যে এখানে মৌলিক সংখ্যা আছে 15টি, 15 দিয়ে ভাগ করে দিলাম। যদি ভাগ করি তাহলে আমাদের ভাগফল আসে 21.867। এরপরে আরও আছে, আমরা সেই সংখ্যাগুলো লিখিনি, আমরা এখানে প্রায় লিখে দেব। যেহেতু দশমিকের পরে আরও আছে, আমরা সম্পূর্ণটা লিখি নাই, এই কারণে আসন্ন মান হিসেবে আমরা এখানে প্রায় লিখে দেব। আমাদের আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে মধ্যক নির্ণয় করো। মধ্যক মানে হচ্ছে যে মানটা প্রদত্ত উপাত্তকে সমান 2 ভাগে বিভক্ত করবে। এখানে যেহেতু উপাত্তের সংখ্যা আছে 15টি, কাজে মাঝখানে মধ্যক কিন্তু একটা। দুই পাশ থেকে 7টা 7টা করে বাদ দিলে মাঝখানে একটা পড়ে থাকবে। কাজে আমাদের মধ্যক যেটা হবে, এদিক থেকে আমরা 1 2 3 4 5 6 7টা বাদ দিলাম, আবার ওদিক থেকেও 7টা বাদ দিলে আমাদের মধ্যক হবে হচ্ছে 19। আমাদের মধ্যক 19। আমাদের এই প্রশ্নটাতে যে প্রশ্নগুলো ছিল আমরা উত্তর করে ফেলেছি। আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই। পরবর্তী যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে এরকম একটা ট্যালি চিহ্ন দিয়ে আছে এবং এই ট্যালি চিহ্নে দেখো বিভিন্ন সংখ্যা দিয়ে আছে, 9 21 13 24 16 10 15 এইভাবে বিভিন্ন সংখ্যা দিয়ে আছে। ট্যালির মাথার উপরে সেই সংখ্যাগুলো দিয়ে আছে। এই সংখ্যাগুলো থেকে আমাদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছে, বলা আছে স্তম্ভগুলোর উচ্চতা মিটারে দেওয়া আছে, উপাত্তগুলো থেকে মধ্যক নির্ণয় করো। যদি আমাদেরকে মধ্যক নির্ণয় করতে বলে তাহলে আমরা এই সংখ্যাগুলোকে হয় ছোট থেকে বড় বা বড় থেকে ছোটতে সাজাবো, অধক্রম অথবা ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নেব। তা আমি স্তম্ভগুলোই একটু সাজিয়ে নিতে চাই। আগে যে স্তম্ভটা দেওয়া ছিল সেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। আমরা এই স্তম্ভগুলো একটু সাজিয়ে নেব। তবে তোমাদের এই স্তম্ভগুলো এভাবে সাজানো লাগবে না, তোমরা শুধু সংখ্যাগুলো সাজাবো। আমাদের এই স্তম্ভের উপরে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো তোমাদেরকে সাজিয়ে নিতে হবে। আমরা একদম ছোট থেকে বড়তে সাজাতে চাই। আমাদের এখানে যে সংখ্যাগুলো আছে বা স্তম্ভগুলো আছে দেখতে পাচ্ছি যে এটা সবচেয়ে পিচ্ছি স্তম্ভ 7। তো আমি 7 থেকে শুরু করব। আমি এটার কালার একই রেখেছি। 7 থেকে বড় যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 9। আমরা এরপরে 9 নাম্বার স্তম্ভটা লিখলাম। 9 এর পরে কত আছে? হ্যাঁ, এখানে একটা 10 আছে, তো আমরা এরপরে 10-এর স্তম্ভটা স্থাপন করলাম। 10-এর পরে আমাদের এখানে একটা গ্রিন কালারের 11 আছে, তো আমরা 11 স্তম্ভটা স্থাপন করলাম। এখানে একটা হোয়াইট কালারের 12 আছে, আমরা 12টা স্থাপন করলাম। এখানে একটা খয়েরি কালারের 13 আছে, তো আমরা 13 স্থাপন করলাম। 13-এর পরে 14 আছে, হ্যাঁ 14 আছে, তো আমরা 14 স্থাপন করলাম। 15 আছে এখানে একই কালার, আমরা 15টা স্থাপন করলাম। 16 আছে, হ্যাঁ 16 আছে এখানে, 16টা স্থাপন করলাম। আমাদের 17 মনে হয় নেই, 17 নেই, 17 নেই। কাজেই 17-র পরে আমরা এই 17 যেহেতু নাই, আমরা সরাসরি 18-তে চলে যাই। এটা হচ্ছে আমাদের 18। 19 আছে একটা, 19। 20 আছে কিনা, হ্যাঁ 20ও আছে, 20 স্থাপন করলাম। এরপর 21 আছে দুইটা, আমাদের এখানে একটা 21 আছে, এখানে একটা 21 আছে, দুইটা 21 আছে, এই কারণে আমরা দুইটা 21 পাশাপাশি রাখলাম। এরপরে 22 নেই, 23 আছে, এই যে এখানে একটা 23 আছে, 24 আছে, তো আমরা 24 স্থাপন করলাম। আর দেখো 25 আছে দুইটা, এখানে একটা এখানে আছে, আমরা 25 দুইটাও পাশাপাশি স্থাপন করলাম। তার মানে আমরা আস্তে আস্তে ছোট থেকে বড়তে সাজিয়ে নিয়েছি।
ঊর্ধ্বের দিকে গিয়েছে, আস্তে আস্তে স্তম্ভগুলো উপরের দিকে উঠেছে। এটা হচ্ছে ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো। তো আমাদের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হয়ে গিয়েছে। এখন আমরা দেখতে চাই এখানে কতগুলো উপাত্ত আছে, কতগুলো স্তম্ভ লেখা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টি স্তম্ভ আছে। 18টি যদি স্তম্ভ থাকে তাহলে ঠিক মাঝে কয়টি স্তম্ভ আছে? হ্যাঁ, 2টি। আমরা এদিক থেকে 8টি, ওদিক থেকে 8টি বাদ দিয়ে দেবো। 1 2 3 4 5 6 7 8টি যদি বাদ দিই তাহলে আমাদের নবমটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে দশম। এই 2টি স্তম্ভ থেকে আমরা মধ্যক নির্ণয় করব। হ্যাঁ, এই 2টা যোগ করতে হবে, তারপরে 2 দিয়ে ভাগও করতে হবে, তাহলে আমাদের মধ্যক বের হবে। তোমাদের নিশ্চয়ই জানা আছে যে এই 16 আর 18 যোগ করে 2 দিয়ে যদি ভাগ করে তাহলে আমাদের মধ্যকটা পাওয়া যাবে। আমি এটার বের করে দেখাচ্ছি না, এটা তোমরা নিশ্চয়ই এতক্ষণে বের করে ফেলেছো। আমরা 16 16 32 আর 2 যোগ করলে 34 হবে, 34কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 17 হবে হচ্ছে আমাদের মধ্যক। আমাদের এখানে আরেকটা ম্যাথ দিয়ে আছে, আর কিছু সংখ্যা দেখতে পাচ্ছ। 17 15 12 26 23 22 28 12 29 17 3 10 16 28 না 24 19 15 8 27 25 5 18 13 21 17 23 11 9 14 12 এবং 7। এই যে সংখ্যাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই সংখ্যাগুলো থেকে তোমাকে গড় নির্ণয় করতে হবে, মধ্যক নির্ণয় করতে হবে, প্রচুরকও নির্ণয় করতে হবে। যদি এই সংখ্যাগুলোর গড়, মধ্যক, প্রচুরক এগুলো বের করতে হয় তাহলে আমাদের প্রথম যে কাজ হচ্ছে, যেহেতু গড় নির্ণয় করতে বলা আছে আমাদের প্রথম প্রশ্নটা, এই সংখ্যাগুলো সব যোগ করতে হবে, এই সংখ্যাগুলোর সমষ্টি বের করতে হবে। যদি সংখ্যাগুলোর সমষ্টি বের করতে চাই তাহলে আমাদের এই সংখ্যাগুলো পাশাপাশি লিখতে হবে এবং যোগও করতে হবে। আমরা একটু সংখ্যাগুলো লিখে ফেলি। আমাদের প্রথমে যে সংখ্যাগুলো ছিল সেটা হচ্ছে 17 15 12 26 23 22 28 12 29 এবং 17। তা আমরা একটু পাশে রেখে দিলাম এই চিত্রটা, যাতে আমরা খুব সহজে এই সংখ্যাগুলো দেখে দেখে যোগ করতে পারি। একদম সর্বনিম্ন যে কলাম রোটা রয়েছে, এই রোটাতে যে সংখ্যাগুলো আছে আমরা সেই সংখ্যাগুলো একটু লিখে ফেলি। 17 15 22 17 15 12 26 23 22 28 12 29 এবং 17। আমরা এই প্রথম যে রোতে আছে এই সংখ্যাগুলো লিখলাম। শিক্ষার্থীরা, এই দ্বিতীয় যে রোটা রয়েছে এই রোটাতে যে সংখ্যাগুলো আছে সেগুলো কি কি আছে? হ্যাঁ, আমরা সেই সংখ্যাগুলো যোগ করলাম। 3 10 16 24 19 15 8 এবং 27। তৃতীয় যে কলাম রোটা রয়েছে সেই সংখ্যাগুলো আমরা একটু যোগ করে ফেলি। 25 5 18 13 21 এবং 17। চতুর্থটাতে আছে হচ্ছে 23 11 9 এবং 14। এবং সর্বশেষ আমাদের 2টা সংখ্যা আছে 12 এবং 7। তা আমরা এই সবগুলো সমষ্টি যদি বের করি তাহলে আমাদের যোগফল আসবে হচ্ছে 498। যেহেতু আমাদের গড় নির্ণয় করতে বলেছে, তো গড় নির্ণয় করতে হলে এখানে কতগুলো সংখ্যা আছে সেগুলো একটু দেখে নিতে হবে। তো আমাদের এখানে সংখ্যা আছে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30টা সংখ্যা রয়েছে। তো আমাদের মোট সংখ্যা হচ্ছে 30টি। যদি গড় নির্ণয় করতে হয় তাহলে এই সমষ্টিকে মোট সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই সংখ্যাগুলোর সমষ্টি আর মোট সংখ্যাগুলোর সমষ্টি 498, আর যেহেতু মোট সংখ্যা আছে 30টি, এই কারণে 498কে 30 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 16.6 হবে। এটি হচ্ছে আমাদের গড়। আমাদের এখানে প্রশ্ন ছিল কিন্তু 3টা, আমরা সবেমাত্র একটা প্রশ্নের উত্তর করতে পেরেছি। এরপরে মধ্যক এবং প্রচুরক নির্ণয় করতে হবে। তা আমরা মধ্যক নির্ণয় করি।
তোমাদের নিশ্চয়ই মনে আছে যদি মধ্যক নির্ণয় করতে হয় তাহলে আমাদের প্রদত্ত উপাত্তগুলোকে ছোট থেকে বড়তে বা বড় থেকে ছোটতে সাজিয়ে নিতে হবে। তো আমরা প্রদত্ত যে উপাত্তগুলো আছে সেই উপাত্তগুলোকে কিন্তু মানের অধক্রম অনুসারে বা ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে। তো আমরা সর্বোচ্চ সংখ্যা দেখছি যে 29 আর সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 3। কাজে যদি ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে চাই তাহলে ওই 3 থেকে শুরু করতে হবে, আর সর্বশেষ সংখ্যা হবে হচ্ছে 29। তো আমরা ঊর্ধ্বক্রম অনুসারে যদি সাজাই তাহলে আমাদের সংখ্যাগুলো আসবে এরকম। যেহেতু আমাদের এখানে আছে 30টি সংখ্যা, তাহলে আমাদের মাঝখানের সংখ্যা থাকবে কিন্তু 2টি। এই দুইটি সংখ্যা হচ্ছে 16 এবং 17। তো কাজে আমাদের ওই দুইটা সংখ্যা যোগ করতে হবে, যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা সংখ্যা দুইটা যোগ করি, 16 আর 17 যোগ করে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের মধ্যক আসবে হচ্ছে 16.5। আমাদের মধ্যক নির্ণয় হলো। এখন বের করতে হবে হচ্ছে প্রচুরক। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমাদের মনে আছে প্রচুরক কি, যে উপাত্তটা সর্বাধিক বার থাকবে। আমরা একটু ভালো করে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এখানে যে উপাত্তগুলো আছে এই উপাত্তগুলোর ভিতরে এখানে 12 আছে 1 2 3 বার, 15 আছে 2 বার, 17 আছে 3 বার, এদিকে 23 আছে 2 বার, 2 বার আছে, আর বাকি সংখ্যাগুলো একবার একবার করে আছে। তাহলে এখানে সর্বাধিক বার আছে কোন সংখ্যাটি? 12 এবং 17। তাহলে আমাদের প্রচুরক কি বলতো? হ্যাঁ, 12 এবং 17। তাহলে প্রচুরক 12 অথবা 17। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আরেকটা কাজ দিয়ে আমি আজকের ক্লাস শেষ করব। কাজটা হচ্ছে এরকম: তোমার শ্রেণীর অথবা পূর্বের শ্রেণীর অথবা পরের শ্রেণীর 20 জন শিক্ষার্থীর তথ্য কালেকশন করতে হবে। 20 থেকে 25 জন শিক্ষার্থীর সাথে কথা বলবা, কথা বলে একটা ছক পূরণ করতে হবে তোমাদেরকে। এই ছকের ভিতরে যা যা থাকবে সেটা হচ্ছে তাদের অবশ্যই বয়স লিখতে হবে, দৈনিক কত ঘন্টা ধরে পড়াশোনা করে সেই সময়টা লিখতে হবে, দৈনিক কতটুকু খেলাধুলা করে সেটা লিখতে হবে, দৈনিক কত ঘন্টা ঘুমিয়ে থাকে সেটা লিখতে হবে। এরকম একটা নমুনা ছক তোমাদের পূরণ করতে হবে। এখানে কিন্তু ক্রমিক নম্বর 4 পর্যন্ত আছে, 4 নয়, যেহেতু এখানে 20-25 জন শিক্ষার্থীর কথা বলা আছে, কাজেই 20 পর্যন্ত যেতে হবে। কিন্তু প্রথমে লিখতে হবে শিক্ষার্থীর নাম, এরপরে তার বয়স কত সেটা লিখবা, দৈনিক কয়েক ঘন্টা পড়াশোনা করে, দৈনিক কত ঘন্টা খেলাধুলা করে, দৈনিক টেলিভিশন দেখে কত ঘন্টা, দৈনিক ঘুমাই কত ঘন্টা, এই সব কিছু তোমাদেরকে তথ্য কালেকশন করতে হবে প্রত্যেক শিক্ষার্থীর সাথে কথা বলে বলে। এরপর এই তথ্য থেকে তোমাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। তালিকা বা সারণী ব্যবহার করে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করতে হবে। ক নাম্বার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে তালিকায় উল্লেখিত শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের তথ্য থেকে যে কোনো 3টি তথ্যের গড় নির্ণয় করতে হবে, মধ্যক নির্ণয় করতে হবে, প্রচুরক নির্ণয় করতে হবে। অনেক কিছু নির্ণয় করতে বলেছে। খ নাম্বার যে প্রশ্ন সেটা হচ্ছে শিক্ষার্থীদের দৈনিক পড়াশোনার সময়ের একটি রেখাচিত্র অঙ্কন করতে হবে। আমরা রেখাচিত্র অঙ্কন করতে পারি। এখানেও আমরা দেখব যে কোনো কোনো শিক্ষার্থী পড়াশোনা যখন করে তখন অনেক বেশি সময় যারা পড়াশোনা করে তাদের রেখাচিত্র উপর দিকে যাবে, যারা কম পড়াশোনা করে তাদের রেখাচিত্র নিচের দিকে যাবে। কাজে এখানেও কিন্তু রেখাচিত্রটাও আপ ডাউন করবে, উঁচু নিচু হবে। তৃতীয় যে প্রশ্ন ছিল গ নাম্বারে, যাদের পড়ার সময় বেশি তাদের ঘুমের সময় কম। তোমার তৈরিকৃত তালিকা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্তিটির সঠিকতা যাচাই করো। যারা পড়াশোনা বেশি করে তাদের নিশ্চয়ই ঘুমের সময় কম হয়ে যাবে, খেলাধুলার সময় কম হয়ে যাবে, অন্য কার্যক্রমের সময়ও কম হয়ে যাবে। নাকি 4 নাম্বার যে প্রশ্ন ছিল ঘ নাম্বার, যে সমস্ত শিক্ষার্থীর পড়ার সময় বেশি তাদের খেলার সময় কম এবং টেলিভিশন দেখার সময়ের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? নিশ্চয়ই অবশ্যই থাকবে, কারণ সময় যেহেতু একটা নির্দিষ্ট পরিমাণ 24 ঘন্টা, কাজেই কোনো একটা দিকে যদি আমরা সময় বেশি ব্যবহার করে ফেলি অন্য দিকে তো অবশ্যই সময় কমবে। কাজে একটার সাথে একটা অবশ্যই সম্পর্কিত হবে। তোমরা সেই সম্পর্কটা খুঁজে বের করবা। অর্থাৎ 5 নাম্বার সর্বশেষ যে প্রশ্নটা ছিল, যে সমস্ত শিক্ষার্থীর খেলার সময় বেশি তাদের পড়ার সময়, ঘুমের সময় এবং টেলিভিশন দেখার সময়ের মধ্যে কি কোনো সম্পর্ক আছে, এগুলো খুঁজে বের করতে হবে।
অনেক কাজ, তোমরা এই কাজগুলো, আমাদের আরেকটা কাজ আছে, সর্বশেষ কাজ, তুমি যে শ্রেণীর শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে ছাত্রদের পড়াশোনা এবং খেলাধুলার সময়ের ভিন্নতা বা মিল সংক্ষেপে তোমার নিজের মতামত দিতে হবে। এই যে অনেকগুলো কাজ, এই কাজগুলো তোমরা খুব সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, সুচারুরূপে সম্পন্ন করবা, এই প্রত্যাশা করি। আমরা পরবর্তী অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।